সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত সপ্তাহে সোমবার 11 তারিখ সোমবার ছিল, গত সপ্তাহে আমরা একটা ক্লাস শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে সোমবার দ্বিতীয় সপ্তাহে আমরা আরেকটা ক্লাস নিচ্ছি। তো গত সপ্তাহে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের প্রজননের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম। তোমাদের আশা করি তোমরা বাসায় সবাই বই দেখেছ। তার আগে আজকে আমরা আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যেটা কি প্রজনন, জনন বা রিপ্রোডাকশন কাকে বলে, এবং প্রকারভেদ। জনন যে 3 ধরনের সেটা আমরা বলেছিলাম, যৌন জনন, অযৌন জনন এবং অঙ্গজ জনন। এবং এখানে যে আমরা জননটা করব, আবৃতবীজী উদ্ভিদের কোন ধরনের জনন সম্পাদিত হয় বলেছিলাম যে আবৃতবীজী উদ্ভিদের কোন ধরনের যৌন জনন সম্পাদিত হয়। এবং যৌন জনন কাকে বলে সেখানে আমরা সংজ্ঞা জেনেছি যে দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় সেই জননকে আমরা যৌন জনন বলে থাকি। এখন এই যৌন জনন হতে গেলে আমরা বলেছিলাম দুটি ভিন্নধর্মী গ্যামেট, যার একটা পুংগ্যামিট এবং আরেকটি স্ত্রী গ্যামিট। এখন এই দুইটা গ্যামিটের উৎপত্তি কিভাবে হয় সেটা আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা কি পুংগ্যামিটের উৎপত্তি, আরেকটা স্ত্রী গ্যামিটের উৎপত্তি কিভাবে হয়। তো তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা পুংগ্যামেটোফাইট বা পুংগ্যামিট উৎপত্তির আগে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, পরাগরেণু। পরাগরেণু থেকেই তোমার কি উৎপত্তি লাভ করবে, তোমার পুংগ্যামেটোফাইট। এবং এই পুংগ্যামেটোফাইটের মধ্যে পুংগ্যামিট বা শুক্রাণু যেটা সেটা কি উৎপত্তি হয়ে থাকে। তো একটা পরাগরেণুর গঠন আমরা জেনেছিলাম যে দুইটা ত্বক থাকবে, যার একটা কি বহিঃত্বক, আরেকটা কি অন্তঃত্বক। এবং এখানে যে তোমার পরাগরেণু থেকে পরবর্তীতে এর অভ্যন্তরে যে নিউক্লিয়াস থাকবে সেটা অসমভাবে বিভাজিত হয়, যার একটা বড় আরেকটাকে ছোট দেখায়। তো বড়টাকে বলা কি নালিকা নিউক্লিয়াস, এবং ছোটটাকে বলা কি তোমার জনন নিউক্লিয়াস। তাহলে পরাগরেণুর অভ্যন্তরস্থ নিউক্লিয়াস, দুইটি নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস। এবং পরবর্তীতে কি হয়, এই যে পরাগরেণুর যে অন্তঃত্বক এটাই নলাকারে বের হয়ে আসে, তখন সেটাকে আমরা কি বলেছি, তখন সেটাকে আমরা পরাগনালিকা বলে থাকি। এবং এর ভেতরে যে ছোট নিউক্লিয়াস অর্থাৎ জনন নিউক্লিয়াস, এইটা পরবর্তীতে কি হয়, এই পরাগনালিকার মধ্যে তোমার কি হয়, বিভাজিত হয়ে তোমার কি তৈরি করে, দুটি পুংগ্যামিট বা শুক্রাণু উৎপত্তি লাভ করে থাকে। এবং এই যে পরাগনালিকার অগ্রভাগে তোমার কোন ধরনের নিউক্লিয়াস থাকে, পরাগরেণুর অগ্রভাগে নালিকা নিউক্লিয়াস, এবং নালিকা নিউক্লিয়াসের পরেই তোমার দুটি জনন নিউক্লিয়াস অবস্থান করে থাকে। তাহলে এটা ছিল তোমার কি পুংগ্যামিট উৎপত্তি কিভাবে লাভ করে। এখন আরেক ধরনের গ্যামেট ছিল যেটা কি স্ত্রী গ্যামেট। এই স্ত্রী গ্যামেটটা তোমার কোথায় হয়ে থাকে, তার আগে বলে নে এই পরাগরেণুটা কোথায় থাকে। পরাগরেণুটা থাকে আমরা জানি কি, ফুলের যে স্তবক আছে তার মধ্যে একটা স্তবক পুংস্তবক। এই পুংস্তবকের একটা অংশ কি তোমার পরাগধানী, আর এই পরাগধানীর ভেতরে কি উৎপত্তি হয়, তোমার পরাগরেণু। তাহলে এই পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপত্তি হবে, এবং এই পরাগরেণু থেকে তোমার পুংগ্যামিট উৎপত্তি হবে। আর অপরদিকে আরেকটা যে চিত্র আমরা দেখেছিলাম যেটা কি স্ত্রী গ্যামেট, তোমার স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। সেখানে কি হয়, এই ডিম্বাণু যে উৎপত্তি হবে সেটা কোথায় হবে, সেটা হবে কি ফুলের কোন স্তবকের মধ্যে, স্ত্রী স্তবক। এবং একটা স্ত্রী স্তবকের গঠন তোমাদের চিত্রটা নিশ্চয়ই খেয়াল আছে, একটা স্ত্রী স্তবক গঠনটা তোমার কিরকম হয়, এরকম একটা গঠন হয়ে থাকে, যার এই অংশটাকে বলা হয়ে থাকে কি তোমার গর্ভ, মুন্ডু, তারপরে দ্বিতীয় এই লম্বা অংশ যেটাকে বলা হয় কি গর্ভ, দণ্ড, এবং এই গোলাকৃতি অংশটাকে বলা হয় থাকে কি গর্ভাশয়। তাহলে এই গর্ভ, মুন্ডু, গর্ভদণ্ড এবং গর্ভাশয় এই তিনটা মিলে তোমার কি হয়ে থাকে, স্ত্রী স্তবক গঠিত হয়ে থাকে। তাহলে এখানে তোমার যে ডিম্বাণু উৎপত্তি লাভ করবে সেটা কিসের মধ্যে, তোমার ডিম্বক। এখানে কি তৈরি হবে, এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে সর্বপ্রথম কি উৎপন্ন হবে, ডিম্বক উৎপন্ন হবে। এবং এই ডিম্বকের মধ্যে তোমার কি উৎপত্তি লাভ করবে, ডিম্বাণু উৎপত্তি লাভ করবে। তো এখানে আমরা চিত্রে দেখেছিলাম তোমার ডিম্বকের যে কোনো একটা কোষ যেটা পার্শ্ববর্তী কোষগুলো থেকে ভিন্ন ধর্মী হয়ে থাকে, তোমার যেই কোষটাকে বলা হয়ে থাকে কি স্ত্রীরেণু মাতৃকোষ। এবং পরবর্তীতে এই স্ত্রীরেণু মাতৃকোষটি কি হয়, মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করে, 4টি স্ত্রীরেণু তৈরি করে।
এবং এই 4টি স্ত্রী রেণু থেকে প্রথমে 3টি কি হয়, নষ্ট হয়ে যায় এবং নিচের দিকে যে কোষটি থাকে সেটি কি কর্মক্ষম স্ত্রী রেণু হিসেবে কাজ করে থাকে। তাহলে এই কর্মক্ষম স্ত্রী রেণুটি পরবর্তীতে তোমার হচ্ছে বিভাজিত হয়ে 2 নিউক্লিয়াস এবং সেখান থেকে 4 নিউক্লিয়াস এবং সেখান থেকে কি হয় 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা অবস্থায় যখন আসে, তখন তোমার হচ্ছে উভয় মেরু, তোমার হচ্ছে এই 2 মেরু থেকে তোমার হচ্ছে একটা একটা নিউক্লিয়াস তোমার কি হয় মাঝখানে চলে আসে এবং পরবর্তীতে যে গঠনটা প্রাপ্ত হয় সেই গঠনটাকে আমরা কি বলে থাকি, ভ্রূণথলি বলে থাকি। তাহলে এই ভ্রূণথলিটা কোথায় থাকবে, এই ভ্রূণথলিটা থাকবে তোমার হচ্ছে এই যে গর্ভাশয়ের ভেতর যে ডিম্বক উৎপত্তি লাভ করলো, এই ডিম্বকের অভ্যন্তরে তোমার এই গঠন অর্থাৎ ভ্রূণথলি যেটা সেটা হচ্ছে থেকে থাকে। এবং ভ্রূণথলির তোমার গঠনের মধ্যে আমরা বলছিলাম কি তোমার হচ্ছে মাঝের একটি কোষকে বলা হয় কি ডিম্বাণু এবং পার্শ্ববর্তী 2টি কোষকে সহকারী কোষ বলা হয়ে থাকে এবং মধ্যবর্তী 2টি কোষকে বলা হয়ে থাকে কি সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস এবং নিচের দিকে 3টি কোষকে বলা হয়ে থাকে কি প্রতিপাদ কোষ। তাহলে আমরা একদিকে পুংগামিট এবং হচ্ছে আরেকদিকে স্ত্রীগামিট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু উৎপত্তি আমরা দেখেছি। আজকে আমরা যেটা আলোচনা করব, এই যে পুংগামিট এবং স্ত্রীগামিট উৎপত্তি লাভ করলো, এর পরবর্তী ধাপই হচ্ছে কি তোমার নিষেক ক্রিয়া বা নিষেক প্রক্রিয়া। তো আজকে আমরা যেটা আলোচনা করব কি নিষেক প্রক্রিয়া বা ফার্টিলাইজেশন, যেটাকে আমরা বলে থাকি। তো নিষেক ক্রিয়া বা নিষেক প্রক্রিয়া বা গর্ভাধান বা ফার্টিলাইজেশন বিভিন্ন নামে ডাকা হয়। কাকে বলি আমরা, তো নিষেক ক্রিয়া আমরা কাকে বলি, তোমার এই যে পুংগামিট উৎপত্তি হলো এবং স্ত্রীগামিট উৎপত্তি হলো, এই পুংগামিট এবং স্ত্রীগামিটের মিলনকে আমরা কি বলে থাকি, নিষেক ক্রিয়া বা ফার্টিলাইজেশন বলে থাকি। তাহলে আমরা কোন ধরনের উদ্ভিদ, আমরা এখানে উন্নত উদ্ভিদ অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন আমরা হচ্ছে এখানে আলোচনা করছি। তাহলে এখানে হচ্ছে কি তোমার হচ্ছে স্ত্রীগামিট এবং পুংগামিটের মিলন যেটা সেটাকে আমরা হচ্ছে নিষেক বলে থাকি। এখন আমরা যেটা এখানে একটা চিত্র দেখানো আছে, এই চিত্রটা কি আবৃতবীজী উদ্ভিদের নিষেক ক্রিয়া এখানে দেখানো আছে। তো এখানে কিভাবে তোমার হচ্ছে নিষেক ক্রিয়াটা সম্পন্ন হয় সেটা হচ্ছে আমরা এখানে একটু আলোচনা করব। সর্বপ্রথম কি হয় তোমার হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে কি একটা ফুলের হচ্ছে এখানে যেটা হচ্ছে দেখানো হয়েছে কি তোমার পরাগরেণু দেখানো হয়েছে, গর্ভমুণ্ড দেখানো হয়েছে, গর্ভদণ্ড, পরাগনালিকা, পুংগামিট, নালিকা নিউক্লিয়াস, গর্ভাশয়, ডিম্বক, প্রতিপাদ কোষ, তারপরে হচ্ছে পুংগামিট এবং হচ্ছে কি গৌণ নিউক্লিয়াস এবং পুংগামিট এবং ডিম্বাণুর মিলন, সহকারী কোষ, বৃন্ত। তাহলে এরকম দেখানো আছে। তো এখানে সর্বপ্রথম কি হয়, পরাগায়ন বলে আমরা একটা শব্দ জেনে আসছি না, পরাগায়ন আমরা কখন বলি, উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় সর্বপ্রথম কি পরাগায়ন অর্থাৎ কি তোমার এই যে পরাগরেণু সর্বপ্রথম কি হবে, পরাগরেণু তোমার বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে যখন কি হবে তোমার স্ত্রী স্তবকের কোথায় এসে পড়বে, এই যে গর্ভমুণ্ড, এই যে গর্ভমুণ্ড যেটা, তার মানে এই যে পরাগধানীতে পরাগরেণু উৎপত্তি লাভ করলো, এই পরাগরেণু বিভিন্ন বাহক বিভিন্ন ধরনের হতে পারে, তোমার পতঙ্গ, পাখি, বাতাস, বিভিন্ন বাহকের মাধ্যমে যখন এসে কোথায় পড়বে তোমার হচ্ছে এই একটা ফুলের স্ত্রী স্তবকের কোন অংশে গর্ভমুণ্ডে এসে পড়বে, তখন সেটাকে বলা হয় থাকে কি পরাগায়ন। তাহলে এরকম পরাগায়ন হলো যখন গর্ভমুণ্ডে এসে পড়লো পরাগরেণু, তখন কি হবে তার পরবর্তীতে তোমার হচ্ছে কি নিষেক ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। এখন প্রথমে সর্বপ্রথম কি হয়, এখানে এই যে পরাগরেণু পড়লো গর্ভমুণ্ডে, এই পরাগরেণু থেকে পরবর্তীতে কি এই যে আমরা হচ্ছে প্রক্রিয়াটা করে আসছি পুংগামেটোফাইটের বিকাশ, এই প্রক্রিয়াটা সাধিত হয়। তার মানে কি এখানে যে পরাগরেণুর নিউক্লিয়াসটা এখান থেকে তোমার হচ্ছে কি উৎপত্তি লাভ করবে, নালিকা নিউক্লিয়াস এবং হচ্ছে কি 2টি পুংগামিট উৎপত্তি লাভ করবে এবং পাশাপাশি কি এই পরাগ নালিকা উৎপত্তি লাভ করবে। এই যে দেখো এখানে চিত্রে পরাগ নালিকাও দেখানো আছে। এখন এই যে পরাগ নালিকা উৎপত্তি লাভ করলো, এই পরাগ নালিকা আস্তে আস্তে কোথায় যাবে তোমার হচ্ছে এখানে যে অংশটা যেটাকে বলা হচ্ছে কি ডিম্বক, স্ত্রী স্তবকের গর্ভাশয় কি থাকবে, এখানে হচ্ছে কি ডিম্বক অবস্থান করবে। তাহলে এই পরাগ নালিকা কি হবে তোমার সরাসরি কোথায় চলে যাবে, এই ডিম্বকের কাছে তোমার কোথায় ডিম্বক রন্ধ্র বলে একটা জায়গা থাকে, এই ডিম্বক রন্ধ্রে এসে তোমার হচ্ছে উপস্থিত হবে। আসার পর কি হবে, এই পরাগ নালিকার ভেতরে কি কি থাকে আমরা আগেই জেনেছি যে নালিকা নিউক্লিয়াস এবং তার পাশাপাশি কি থাকে 2টি হচ্ছে পুংগামিট বা শুক্রাণু থাকে। এখন যখন হচ্ছে এই পরাগ নালিকার ভেতরে 2টি পুংগামিট, এই 2টা পুংগামিট কি হয় পরবর্তীতে এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যখন ভ্রূণথলির কাছাকাছি আসলো, তখন কি হয় এই ভ্রূণথলির অভ্যন্তরে এই যে শুক্রাণু 2টি বা পুংগামিট 2টি, এই 2টি পুংগামিটকে নিক্ষিপ্ত করে থাকে। এখন যে 2টা পুংগামিট কে কার সাথে মিলিত হবে, 2টি পুংগামিটের হচ্ছে একটি নিষিক্ত করে কাকে,
এই যে তোমার হচ্ছে ডিম্বাণু এখানে আমরা দেখছিলাম, তাহলে একটি পুংগামিট কাকে নিষিক্ত করবে? ডিম্বাণুকে নিষিক্ত করবে। আর আরেকটা যে বাকি থাকলো পুংগামিট, সেটি কাকে নিষিক্ত করবে? সেটি নিষিক্ত করবে এই যে মাঝে যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস থাকে তাকে নিষিক্ত করবে আরেকটা নিউক্লিয়াস। তাহলে পুংগামিট, তাহলে দুটি পুংগামিটের দুইটা কাজ। কি কি কাজ? একটা হচ্ছে কাকে নিষিক্ত করবে? একটা ডিম্বাণুকে নিষিক্ত করবে। আরেকটা কাকে নিষিক্ত করবে? আরেকটা নিষিক্ত করবে হচ্ছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসকে তোমার হচ্ছে নিষিক্ত করে থাকে। তাহলে এখানে হচ্ছে আমরা দেখলাম, এবং এখানে এসে এই যে তোমার হচ্ছে এখানে নিষেক প্রক্রিয়ার পরে আরেকটা যেটা শব্দ চলে আসে, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে একটা শব্দ আসে। তাহলে এখানে আমরা হচ্ছে কি দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে একটা শব্দ আমরা জানবো। ডাবল ফার্টিলাইজেশন, তো দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন আমরা কাকে বলবো? এখানে নিষিক্তকরণের কাজ কয়বার হচ্ছে? দুইবার না? কিভাবে দুইবার হচ্ছে? এই যে একটি পুংগামিট কাকে নিষিক্ত করছে? ডিম্বাণুকে একবার। আর আরেকটি পুংগামিট কাকে নিষিক্ত করছে? তোমার হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসকে এখানে আরেকবার নিষিক্তকরণের কাজ হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে, যেহেতু নিষেকের কাজটা এখানে দুইবার হচ্ছে, সেজন্য এটাকে কি বলা হয়ে থাকে? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়ে থাকে। এবং এখানে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে পুংগামিটটা মিলিত হলো, এখানে এটাকে আরেকটা বলা হয় কি? ট্রিপল ফিউশন বা ত্রিমিলন বলা হয়ে থাকে। কেন ট্রিপল ফিউশন বা ত্রিমিলন বলা হয়ে থাকে? তার মানে কি, এখানে গৌণ নিউক্লিয়াস তোমার হচ্ছে দুইটা নিউক্লিয়াস এবং আরেকটা যে পুংগামিটের নিউক্লিয়াস, তার মানে কি তিনটা নিউক্লিয়াসের এখানে সমন্বয় বা মিলন হচ্ছে, যার জন্য এটাকে বলা হয়ে থাকে ত্রিমিলন বা ট্রিপল ফিউশন বলা হয়ে থাকে। আর এখানে যেটাকে আরেকটা হচ্ছে নিষিক্ত করে, তোমার ডিম্বাণুকে নিষিক্ত করে, এবং এই ডিম্বাণুর সাথে এই একটা পুংগামিটের যে নিষেক হলো, এটাই মূলত হচ্ছে কি তোমার হচ্ছে এই যে নিষেক প্রক্রিয়া বা ফার্টিলাইজেশন যেটা বা গর্ভধারণ আমরা বলে থাকি সেইটা। তাহলে এখান থেকে আমরা জানলাম বেশ কিছু শব্দ। তার মানে কি, নিষেক প্রক্রিয়া হতে গেলে আমাকে প্রথমে কি হতে হবে? প্রথমে পরাগরেণু থেকে পুংগামিটোফাইট উৎপত্তি হতে হবে, অর্থাৎ পুংগামিট উৎপত্তি লাভ করতে হবে, এবং পরবর্তীতে পাশাপাশি কি হবে? তোমার স্ত্রী গ্যামিটোফাইটেরও উৎপত্তি হতে হবে। তার মানে তোমার হচ্ছে ডিম্বাণু উৎপত্তি লাভ করতে হবে, এবং যখন পুংগামিট এবং স্ত্রী গ্যামিট উৎপত্তি লাভ করতে পারবে তখনই হচ্ছে কি তোমার হচ্ছে এই যে ফুলের কোথায় তোমার এই গর্ভাশয়ের অভ্যন্তরে তোমার গর্ভকুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় এর মাধ্যমে তোমার হচ্ছে কি এখানে যে ডিম্বক অবস্থান করবে, এই ডিম্বকের মধ্যে কি থাকবে? এই যে এই গঠনটা, অর্থাৎ ভ্রূণথলিটা থাকবে না। তাহলে এখানে এসে তোমার নিষেক ক্রিয়ার যে কাজটা সেটা হচ্ছে হয়ে থাকে। তো এখানে দেখবে তোমাদের বইয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কিছু সংজ্ঞা আছে, যেমন হচ্ছে কি পোরোগামী বলে একটা শব্দ পাবা, তারপরে ক্যালাজোগামী এবং হচ্ছে কি মেসোগামী বলে কিছু হচ্ছে শব্দ পাবা। তাহলে শব্দগুলো কি কি, এগুলো সংজ্ঞার জন্য গুরুত্বপূর্ণ, সংজ্ঞাগুলো একটু জেনে রাখবা। তাহলে একটা সংজ্ঞা হচ্ছে কি তোমার হচ্ছে পোরোগামী, আরেকটা হচ্ছে ক্যালাজোগামী, আরেকটা হচ্ছে কি মেসোগামী। সংজ্ঞার নামগুলো আমরা হচ্ছে লিখতেছি। একটা হচ্ছে পোরোগামী, আরেকটা হচ্ছে কি ক্যালাজোগামী, আর তৃতীয়ত হচ্ছে কি তোমার হচ্ছে আরেকটা হচ্ছে কি মেসোগামী। এখন কোনটা কাকে বলে? পোরোগামী কাকে বলে? মেসোগামী কাকে বলে? আরেকটা হচ্ছে কি ক্যালাজোগামী কাকে বলে? তো পোরোগামী আমরা হচ্ছে অধিকাংশ উদ্ভিদে কোন ধরনের হচ্ছে প্রক্রিয়াটা দেখা যায়? অধিকাংশ উদ্ভিদে এই পোরোগামী সেটা হচ্ছে দেখা যায়। তো পোরোগামী আমরা কখন বলি? আমরা এখানে আলোচনা করেছি যখন হচ্ছে কি পরাগনালিকা তোমার হচ্ছে কি হয় ডিম্বকের কাছে পৌঁছে, এবং কিসের মাধ্যমে? ডিম্বক রন্ধ্র বলে একটা জায়গা আছে না? তাহলে যখন হচ্ছে কি হয় তোমার হচ্ছে পরাগনালিকা কার মাধ্যমে? তোমার ডিম্বক রন্ধ্রের মাধ্যমে তোমার হচ্ছে কোথায় যাবে? তোমার হচ্ছে ডিম্বকে পৌঁছাবে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি পোরোগামী। যেটা আমরা আম, জাম, কাঁঠাল এখানে কোন ধরনের দেখে থাকি? এখানে এই পোরোগামী যেটা সেটা হচ্ছে দেখে থাকি। এবং কিছু উদ্ভিদ আছে যখন সেটা কি ডিম্বক রন্ধ্র না হয়ে ডিম্বকের যে গঠনের আরেকটা অংশ হচ্ছে কি ডিম্বক মূল। তো যখন পরাগনালিকা কোথায় তোমার এই ডিম্বক মূলের মাধ্যমে তোমার ডিম্বকের কাছে পৌঁছাবে, তখন সেটাকে কি বলা হয়ে থাকে? ক্যালাজোগামী বলা হয়ে থাকে। আর কিছু উদ্ভিদ আছে যেখানে হচ্ছে কি মেসোগামী হচ্ছে দেখা যায়, যেটা হচ্ছে কি মেসোগামী, যেটা হচ্ছে কি ডিম্বক ত্বক ভেদ করে সরাসরি তোমার কোথায় ডিম্বকের কাছে পৌঁছাবে, তখন সেটাকে বলা হয়ে থাকে কি মেসোগামী। তাহলে বিভিন্ন উদ্ভিদে তোমার বিভিন্নভাবে তোমার হচ্ছে এই প্রক্রিয়াগুলো হয়ে থাকে। তো অধিকাংশ উদ্ভিদে আমরা কোন ধরনের প্রক্রিয়া? এই পোরোগামী প্রক্রিয়া আমরা হচ্ছে এই নিষেক ক্রিয়াটা সম্পাদিত হতে দেখি। তাহলে আজকে আমরা দেখলাম নিষেক এবং হচ্ছে দ্বিনিষেক কাকে বলে সেটা আমরা দেখলাম। এখন এই যে নিষেকের কিছু পরিবর্তন আছে, নিষেকের আগে একরকম অবস্থা থাকে এবং
নিষেকের পরবর্তীতে আরেক ধরনের অবস্থা থাকে। তো আজকে এখন আমরা একটু দেখব নিষেকের আগে কি অবস্থা থাকে একটা উদ্ভিদে, আর নিষেকের পরবর্তীতে কি পরিবর্তনগুলো হয়ে থাকে সেই জিনিসটা আমরা একটু দেখব। তো নিষেকের আগের অবস্থা এবং নিষেকের হচ্ছে পরের অবস্থাগুলো কি কি সেটা। এবং এখানে আরেকটা কিছু বলে রাখি, নিষেকের পরিণতি। এই যে নিষেক প্রক্রিয়া হচ্ছে, নিষেকের ফলে কি হয়ে থাকে, নিষেকের ফলে হচ্ছে কি হয়ে থাকে, পরবর্তীতে কি হবে, ফল সৃষ্টি হয়ে থাকে। এই যে আমরা ফল খাই সেটা কি নিষেকের পরিণতি না? নিষেকের ফলে পরবর্তীতে কি হয়, তোমার ফল সৃষ্টি হয় এবং সেখান থেকে কি হয়, ফলের ভেতরে ডিম্বক থেকে কি সৃষ্টি হবে, বীজ সৃষ্টি হবে না? এবং হচ্ছে এই বীজ থেকে পরবর্তীতে কি হয়, নতুন বংশধর। যৌন জননের সংজ্ঞাতে আমরা জানি কি, বীজের মাধ্যমে যে জননটা সম্পাদিত হয় সেটাকে আমরা হচ্ছে কি যৌন জনন বলে থাকি। তাহলে নিষেকের পরিণতি বলতে আমরা কি বুঝবো, তোমার হচ্ছে ফল সৃষ্টি, নিষেকের ফলে ফল সৃষ্টি হচ্ছে এবং হচ্ছে কি ডিম্বক থেকে বীজ সৃষ্টি হচ্ছে এবং এই বীজ থেকে কি হচ্ছে, নতুন বংশধর সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে কি নিষেকের চূড়ান্ত পরিণতি তোমার হচ্ছে বলা হয়ে থাকে। এখন কিভাবে ফল সৃষ্টি হয় সেখানে, তারপরে হচ্ছে কিভাবে তোমার হচ্ছে বীজ সৃষ্টি হচ্ছে এবং ভ্রূণ তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে কি আলোচনার বিষয় আছে। তার আগে আমরা একটু আলোচনা করে আজকে একটু তোমার নিষেকের আগে কি অবস্থা থাকে এবং নিষেকের পরবর্তীতে তোমার কি অবস্থা থাকে। নিষেকের পূর্বে আর হচ্ছে কি নিষেকের পরে, নিষেকের পর কি কি পরিবর্তনটা তোমার হয়ে থাকে। তো নিষেকের পূর্বে যেটা আমরা জানি কি গর্ভাশয় বা ডিম্বাশয় যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে কি স্থিতবকের একটা অংশ। নিষেকের পূর্বে সেটা হচ্ছে কি গর্ভাশয়, গর্ভাশয়ে আমরা দেখলাম কি নিষেক ক্রিয়া সম্পাদিত হচ্ছে না, এবং পরবর্তীতে নিষেকের পরে সেটা গর্ভাশয়টা কিসে পরিণত হয়, সেটা হচ্ছে কি ফলে পরিণত হয়। তাহলে আমরা যে ফল পাচ্ছি সেটা কিসে, তোমার এই গর্ভাশয় থেকে পরবর্তীতে সেটা কি নিষেকের পরে ফলে রূপান্তরিত হয়ে থাকে। আর কি পরিবর্তন হয়ে থাকে, গর্ভাশয় যে এইটা যদি গর্ভাশয় হয়, এর তো একটা প্রাচীর আছে না, তাহলে এই গর্ভাশয় প্রাচীর যেটা গর্ভাশয় প্রাচীর, এটা কিসে পরিণত হয় পরবর্তীতে, এই গর্ভাশয় প্রাচীরটা পরবর্তীতে কিসে পরিণত হয়, ফল ত্বক। এটা যদি ফল হয় তাহলে এটা কিসে পরিণত হয়, এটা হচ্ছে কি ফল ত্বকে। আর কি কি পরিণত হয়, তোমার ডিম্বক, এখানে যে ডিম্বকটা আছে, ডিম্বক এই যে পুরো যে গঠনটা এটা ডিম্বক, এই ডিম্বক থেকে আমরা কি পাচ্ছি পরবর্তীতে বীজ। চূড়ান্ত পরিণতিতে আমরা কি বললাম, নিষেকের মাধ্যমে তোমার হচ্ছে গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হবে, ডিম্বকটা বীজ উৎপন্ন হবে এবং এই বীজ থেকে তোমার হচ্ছে নতুন বংশধর তোমার হচ্ছে তৈরি হয়ে থাকে। তাহলে ডিম্বক কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়ে থাকে। আর কি কি পরিবর্তন হয়, তোমার এখানে যে ডিম্বাণু, ডিম্বকের ভেতর কি অবস্থান করে, ডিম্বাণু। আরো অনেক কিছু থাকে, তার একটা অংশ হচ্ছে কি ডিম্বাণু। এই ডিম্বাণুটা কিসে পরিণত হবে, এই ডিম্বাণুটাই কিসে পরিণত হয়, ভ্রূণে তোমার হচ্ছে পরিণত হয়ে থাকে। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর যে মিলন হলে, এই ডিম্বাণু শুক্রাণুর মিলন থেকে যে কোষটি উৎপত্তি লাভ করে সেই কোষটিকে আমরা কি বলে থাকি, সেই কোষটিকে আমরা হচ্ছে জাইগোট বলে থাকি না। এবং এই জাইগোট থেকে পরবর্তীতে কি উৎপত্তি লাভ করে, এই ভ্রূণ যেটা সেটা হচ্ছে, এবং এই ভ্রূণ থেকে কি পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপত্তি লাভ করে থাকে। আর কি কি পরিবর্তন হয়, এই ডিম্বকের ভেতরে যে সহকারী কোষ থাকে, এই সহকারী কোষ, ডিম্বাণুর দুই পাশে যে তোমার সহকারী কোষ থাকে দুইটা, এই সহকারী কোষটা কি হয়, নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই যে তোমার হচ্ছে পরাগ নালিকা তোমার হচ্ছে ডিম্বক ত্বক ভেদ করে তোমার ডিম্বাণুকে নিষিক্ত করছে, তখন পরাগ নালিকার চাপে কি হয়, এই যে সহকারী কোষ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি পরবর্তীতে বিনষ্ট হয়ে যায়। আর আরেকটা যেটা বিশেষ ধরনের কোষ ছিল যেটাকে আমরা বলেছি কি প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। এই প্রতিপাদ কোষটা কি হয় পরবর্তীতে নিষেকের পরবর্তীতে সেটা হচ্ছে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এরকম আরো কিছু পরিবর্তন আছে, তো সবগুলো পরিবর্তন আমরা লিখলাম না, আমরা মেন যে জিনিসগুলো সেই পরিবর্তনগুলো আমরা লিখলাম। যার একটা হচ্ছে কি গর্ভাশয় কিসে পরিণত হবে, ফলে পরিণত হবে, গর্ভাশয় প্রাচীর কিসে পরিণত হবে, ফলত্বক, ডিম্বক বীজে পরিণত হবে এবং ডিম্বাণু কিসে পরিণত হবে, ভ্রূণে পরিণত হবে এবং এই ভ্রূণ থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ উৎপত্তি হয়ে থাকে। আর সহকারী প্রতিপাদ কোষ যেগুলো সেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তাহলে এইটা ছিল তোমার হচ্ছে নিষেকের পূর্বের অবস্থা এবং নিষেকের পরবর্তী অবস্থা। এখন আরেকটা যেটা আলোচনা আমরা করবো, নিষেকের তাৎপর্য। তাহলে আজকে আমরা দেখলাম নিষেক ক্রিয়া এবং হচ্ছে দ্বিনিষেক বা গর্ভাধান এবং কিছু হচ্ছে কি সংজ্ঞা আমরা দেখলাম, এবং নিষেকের পূর্বে এবং পরের অবস্থা এবং নিষেকের পরিণতি না, এটা দেখলাম। এবং আজকে এখন আমরা জানবো নিষেকের তাৎপর্য। নিষেক না হলে কি হতো, কেন জীবজগতের নিষেকটা তোমার হচ্ছে দরকার, যেটাকে আমরা বলে থাকি কি নিষেকের তাৎপর্য। নিষেকের
তাৎপর্য। তো নিষেকের হচ্ছে তাৎপর্য অনেক। তার মানে কি, নিষেক যদি না হয় বা ফার্টিলাইজেশন না হয় তাহলে কি জীবজগৎ তোমার হচ্ছে কি ধ্বংস হয়ে যাবে বা বিলীন হয়ে যাবে না। তো তাৎপর্য অনেকগুলো তাৎপর্য আছে, যার একটা হচ্ছে কি তাৎপর্য যেটা আমরা বললাম কি তোমার হচ্ছে স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট বা শুক্রাণু বা ডিম্বাণুর মিলনের মাধ্যমে তোমার হচ্ছে কি হচ্ছে তোমার জাইগোট তৈরি হচ্ছে, এবং জাইগোট থেকে সেটা হচ্ছে কি তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন থেকে কি উৎপন্ন হচ্ছে জাইগোট। যে কোষটা হয় সেটাকে আমরা জাইগোট বলছি, এবং জাইগোট থেকে পরবর্তীতে কি লাভ করছে ভ্রূণ। এই যে ভ্রূণের যে একটা হচ্ছে কি পুষ্টি বা পরিস্ফুটনের জন্য যে এই প্রক্রিয়াটা কাজ করে থাকে সেটা হচ্ছে কি এই নিষেক। তার মানে এই নিষেক প্রক্রিয়ার মাধ্যমে কি এই ভ্রূণের যে একটা পরিস্ফুটন বা পুষ্টি সরবরাহ সেটা হচ্ছে কি এই নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে সম্ভব হয়ে থাকে। তাহলে এটা একটা আমরা তাৎপর্য দেখলাম। আর কি তাৎপর্য হতে থাকে তোমার হচ্ছে এখানে কি জিনের সংমিশ্রণ ঘটে থাকে। কিভাবে জিনের সংমিশ্রণ ঘটে, তার মানে কি এখানে পুংগ্যামেটও আসছে স্ত্রী গ্যামেটও আসছে না, তাহলে কি এখানে কি জিনের সংমিশ্রণ আসছে না, তাহলে এরকম জিনের সংমিশ্রণ তোমার হচ্ছে হয়ে থাকে, যেটা হচ্ছে কি তোমার জীবজগতে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। আর তাছাড়া হচ্ছে কি হয়ে থাকে তোমার হচ্ছে নিষেকের মাধ্যমে কি হয় চূড়ান্ত পরিণতিতে আমরা কি বললাম, নিষেকের ফলে সেটা হচ্ছে কিসে পরিণত হয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বকটা কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। তাহলে আমরা কি জানলাম, নিষেকের চূড়ান্ত পরিণতিতে গর্ভাশয় কিসে পরিণত হচ্ছে, গর্ভাশয় হচ্ছে কি ফলে পরিণত হচ্ছে। আর হচ্ছে এখানে যে ডিম্বক যেটা বলা হচ্ছে, ডিম্বকটা কিসে পরিণত হচ্ছে, বীজে পরিণত হচ্ছে। তাহলে এই দুইটা জিনিস যদি উৎপত্তি না হতো, বীজ যদি উৎপত্তি লাভ না করতো, তাহলে কি নতুন উদ্ভিদ জন্মাতো, নতুন উদ্ভিদ জন্মাতো না। তার মানে এই বীজ উৎপত্তি লাভ করার মাধ্যমে কি পরবর্তীতে নতুন বংশধর তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি নিষেকের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আরেকটা যেটা আমরা বললাম ফল, এই ফল উৎপত্তি লাভ করছে মানে কি এই খাবারের উপরই কি আমরা জীবজগৎ প্রাণীকুল না, প্রাণীকুল আমরা নির্ভরশীল। তার মানে এই ফলের উপর আমরা প্রাণীকুল নির্ভরশীল এবং এই বীজের মাধ্যমে নতুন বংশধর তৈরি হচ্ছে। তাহলে এরকম নতুন বংশধর তৈরির মাধ্যমে পরবর্তীতে আবার কি হচ্ছে তোমার হচ্ছে পুরো জীবজগৎ যেটা সেটা হচ্ছে কি তোমার হচ্ছে অব্যাহত আছে। তাহলে এগুলো হচ্ছে কি নিষেকের তাৎপর্য, যেটা হচ্ছে কি জাইগোট ভ্রূণে তৈরি হয়, গর্ভাশয় ফলে, ডিম্বক বীজে, এবং এর মাধ্যমে তোমার হচ্ছে পুরো জীবজগৎ সুষমভাবে তোমার হচ্ছে অতিবাহিত হয়ে থাকে। তা আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে কি কৃত্রিম হাইব্রিডাইজেশন বা কৃত্রিম সংকরায়ন বলে একটা বিষয় আছে। এর পরবর্তী ক্লাস যেটা আমরা পাবো সেখানে আমরা কৃত্রিম হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে শেষ। ভালো থাকো তোমরা।